পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল, যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রচার গণসংযোগে সরগরম দেশের অলিগলি, সকাল থেকেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা আপনাদের সাথে লোক, কাছের লোক, আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। শাসক হব না সেবক হব, আর সেবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিব এই এলাকায় বিশেষ করে। নিপা ভাইরাস সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ 4 জেলায় বিশেষ সতর্কতা, নাগরিক সচেতনতা গড়ে তোলার তাগিদ। ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের ডিস্টেন্সটা 3 ফুটের কম হয়, তখন কিন্তু এটা ট্রান্সমিশন হতে পারে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, জনসভার সার্বিক চিত্র কেমন দেখছেন? নেতাকর্মীরা কি বলছেন এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মার্সি, এখন থেকে ঠিক 5 মিনিট আগে তারেক রহমান মঞ্চের স্থলে এসে পৌঁছেছেন। পোলো গ্রাউন্ড মাঠে এসে তিনি প্রথমেই যারা শহীদ এবং গুম খুনের শিকার হয়েছেন, জুলাই আন্দোলনে আহত হয়েছেন, তাদের পরিবারের সাথে কথা বলেছেন, তাদের সাথে হাত মিলিয়েছেন, নেতা কর্মীদের সাথে তিনি হাত মিলিয়েছেন, সেটা আমরা দেখেছি। এরপরে তিনি মঞ্চে উঠলেন। মঞ্চে ওঠার পর এখন পর্যন্ত তার প্রতি মানুষের যে আগ্রহ, প্রতিটা মুহূর্তে হাত তালিতে স্লোগানে তারেক রহমান একটি কথাই এখানে গুঞ্জিত হচ্ছে এবং প্রত্যেকেই অপেক্ষা করে এই সময়টার জন্য অপেক্ষা করছিলেন। তারেক রহমান এখনো মঞ্চে বসে কর্মীদের দিকে হাত নাড়াচ্ছেন। সবাই তারেক রহমানের বক্তব্যের জন্য অপেক্ষা করছেন। তারেক রহমান এসেছেন দীর্ঘ 21 বছর পর চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামের মানুষের যে দীর্ঘ সময়ে বিএনপি বলতে গেলে এক প্রকার যে আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আজকে তারা সচক্ষে তারেক রহমানকে দেখে পূরণ করতে পেরেছে। এবং তারেক রহমান এসেছেন যেহেতু তিনি কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের জন্য এই নেতাকর্মী যারা আছেন পোলো গ্রাউন্ড মাঠে, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা, জেলা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিল ধারণের ঠাঁই নেই। এর মধ্যেও তারেক রহমানকে দেখার জন্য যে যেভাবে পাচ্ছেন এই জায়গায় এসেছেন। আমরা দেখি যারা বয়স্ক তারাও যেমন এসেছেন, একেবারে যুবক, কিশোর থেকে শুরু করে মধ্য বয়সী, কোনো বয়স, শ্রেণী পেশার বাদ বিচার নেই, সকলেই তারেক রহমানকে একমাত্র দেখা করতে এসেছেন। এবং তারেক রহমান মঞ্চে উপস্থিত হওয়ার পর তাদের মধ্যে যে উচ্ছ্বাস, যে তাদের মধ্যে যে আলাদা একটা উৎফুল্লতা, সেটাই প্রমাণ করে চট্টগ্রামের বিএনপি এবং সর্বস্তরের যে নেতাকর্মী আছে তারা তারেক রহমানের জন্য কতটা অধীর আগ্রহ অপেক্ষা করছিল। এবং এই তারেক রহমানের আসার যে পুরো পথটা একেবারে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখন পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা, সেনাবাহিনী, এপিডিএল, র্যাব, বিজিবি, পুলিশ, বিভিন্ন তারেক রহমানকে নিরাপত্তায় রাখা হয়েছিল। এবং আমরা যে জায়গাতে আছি, সেই জায়গা থেকে মানুষ, অগণিত মানুষ ভিড় দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে তারেক রহমান সেই জায়গায় মানুষের আগ্রহ অপেক্ষা এবং তাদের সাধারণ মানুষ যারা দেখতে আসছেন তাদের অপেক্ষা দেখে বলাই যায় কবি মঞ্চে এসেছেন, কবি মঞ্চে উঠবেন এবং তিনি কবিতা শোনাবেন, সেই আশায় সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে। দুর্নীতি সহ্য করা হবে না। সরকার থেকে যদি এমন মেসেজ যায় তাহলে দেশের অনিয়ম, দুর্নীতি 30% এমনিতেই কমে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রামের এডিসন ব্লু হোটেলে ইউথ পলিসি সংলাপে এই কথা বলেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 শিক্ষার্থী এতে অংশ নেয়। এ সময় তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে
দেশে 20,000 কিলোমিটার খাল খনন করবে বিএনপি। স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার 80 থেকে 82% নারী হেলথ কেয়ারার। আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাই প্রতিশ্রুতি দিয়ে পূরণ করতে না পারলে জনসমর্থন হারাবে। কোনো রাজনৈতিক দলই চায় না জনসমর্থন হারাতে, তাই যেসব প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কেবলই প্রতিশ্রুতি নয় বলে উল্লেখ করেন তারেক রহমান। আমাকে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেটা সমস্যা সেগুলো অনেকাংশে কমে আসবে। এটা হলো একটা। আপনি যদি বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসিয়াসলি করতে হবে এবং এটা সরকারের একটা কাজ না। সময়ের সাথে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ছুটছেন। তারা শোনাচ্ছেন নানা ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পাশাপাশি গণসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। কেউ কেউ গণভোটে হ্যার পক্ষেও চাইছেন সমর্থন। আমরা আপনাদের সাথে লোক, কাছের লোক। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। ঠিক, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা যদি ক্ষমতায় আল্লাহ এখানে আমাদের বসান, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই শাসক হব না সেবক হব। আর সেবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিব এই এলাকায় বিশেষ করে। খুলনা 3 আসনে গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। আমরা যাচ্ছি তার কাছে। প্রবীর, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থী? নানান ধরনের প্রতিশ্রুতি চলছে। যদি বলা হয় সেটি হচ্ছে প্রতিশ্রুতির ফুলঝুরি। আমরা রয়েছি খুলনা 3 আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির মনোনীত রকিবুল ইসলাম বকুল, যিনি বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি সকাল থেকেই নগরীর তার যে নির্বাচনী এলাকাটি রয়েছে সেটি 5 আসনের খুলনা 3 আসনের 5 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডে তিনি গণসংযোগ করছেন। ইতিমধ্যে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো হচ্ছে, আপনি জানেন যে খালিশপুর এই অঞ্চল মিল কলকারখানায় একসময় ঠাসা ছিল। সেই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে, বিশেষ করে কয়েকটি পাটকল, হাটবোর্ড মিল সহ নানান জিনিস। সে কারণে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি যদি বিজয়ী হতে পারেন এবং তার দল যদি ক্ষমতায় যায় তাহলে এই অঞ্চলের পাটকলগুলো পুনরায় চালুর ব্যাপারে তিনি কার্যকারী উদ্যোগ গ্রহণ করবেন। একই সাথে বেকারদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। তিনি আধুনিক হাসপাতাল, তিনি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান ধরনের কিন্তু প্রতিশ্রুতি চলছে তার থেকে। সে কারণে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন সেগুলো শুনছেন তার কথা। তিনি বাদেও কিন্তু এই যে আসনটি, এখানে আরও 10 জন প্রার্থী রয়েছেন এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী, বাসদ, জাতীয় পার্টি সহ নানান দলের কিন্তু এখানে 10 জন প্রার্থী রয়েছেন। সকাল থেকে তিনি রকিবুল ইসলাম বকুল যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন, আগে আপনাকে বলেছি, তার মধ্যে আরও রয়েছে এই অঞ্চলকে তিনি চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করবেন। কারণ ইতিমধ্যে এই অঞ্চলের চাঁদাবাজিতা নিয়ে এবং মাদক নিয়ে বিভিন্ন কথা হয়েছে। সে কারণে তিনি প্রত্যয় নিয়েছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই অঞ্চলের মানুষের পাশে থাকবেন, কাছে থাকবেন, তাদের সুখ দুঃখের কথা শুনবেন, সমস্যাগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করার সুযোগ থাকবে। প্রবীর বিশ্বাস, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, যাত্রাবাড়িতে এই মুহূর্তে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আমরা যে ন্যায় ইনসাফের সমাজের স্বপ্ন দেখি, জনগণকে আমরা যে ন্যায় ইনসাফের গল্প শোনাচ্ছি, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন সেই আমানতের ভার বহন করতে পারি। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না হু শি অর হি ইজ, তিনি কে এটা দেখা হবে না, দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। অপরাধ করার পরে অনেকেই পার পেয়ে যায়, কারণ তার মামা খালু আছে, তার পকেটটা বড় ভারী,
তার মাসুলটা বড় শক্ত। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুসংবাদ, ওই সবগুলো সেদিন অবশ হয়ে যাবে। মামা খালুরা কিছুই করতে পারবে না। ভারী পকেট দিয়ে আপনি পার পাবেন না। মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না। সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একটা পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, একটা দেশ এবং সমাজও নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে। এই এক অংশকে উপেক্ষা করে আরেক অংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়। এখন বলবেন আমাদের মায়েরা কি ঘরের বাইরে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই করবে। বলবেন কেন? বলা তো হয়েছে ঘর তাদের জন্য মূল জায়গা। আমি যদি প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে শরিক করেছেন যোদ্ধা হিসাবে। আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখা? যুদ্ধের চাইতে কোনো কঠিন কাজ আসমানের নিচে এবং জমিনের উপরে নাই। সেই কাজে আমাদের মায়েরা অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশে অগ্রগতি উন্নয়নে সঙ্গত সকল জায়গায় তাদের মেধা, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন। দুইটা জিনিস তাদের জন্য এখন নেই। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোনো জালিম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই নাটোর 2 আসনে প্রচারণা চালাচ্ছেন জামায়াত প্রার্থী ইউনুস আলী। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। নাজমুল, গণসংযোগে কোন বিষয়ে বেশি জোর দিচ্ছেন প্রার্থী? মারফি, আসলে সকাল থেকেই নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট, এই তেবাড়িয়া হাটে কিন্তু জামাতের প্রার্থী, নাটোর 2 আসনের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ব্যাপক গণসংযোগ করেছেন এবং তারা কিন্তু বরাবরের মতোই যে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে কাছে গিয়ে বলছেন যে ন্যায় এবং ইনসাফের পক্ষে সমাজ প্রতিষ্ঠার কথা বলছেন, দেশ গঠনের কথা বলছেন এবং তারা জোর দিয়ে একটা কথা বলছেন যে জামাত যদি নির্বাচিত হয়, তিনি যদি নির্বাচিত হন, তাহলে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম থেকে শুরু করে যত অপরাধ রয়েছে সেই অপরাধ থাকবে না এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি দিচ্ছেন যে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন এবং যুব সমাজকে চাকরির বেকারত্ব দূর করবেন। নানা ধরনের প্রতিশ্রুতি, আসলে গদবাঁধা যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছেন। পাশাপাশি যে বাড়তি বিষয়টি যোগ করছেন যে ইসলামের শাসন প্রতিষ্ঠা করবেন, ইসলামী আদর্শে সমাজ এবং দেশ পরিচালনা করবেন। তাদের প্রার্থীর কাছে কোনো লোকজন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো রকম অন্যায় অনিয়মের শিকার যেন না হয়, ঘুষ দুর্নীতি বন্ধ করবেন, ইসলামী সমাজ ব্যবস্থায় কায়েম করতে যা যা করণীয় দরকার সেগুলোই কিন্তু তারা করবেন এবং তারা কিন্তু জোর দিয়ে একটা কথা বলছেন যে কোনোরূপ চাঁদাবাজির সাথে আসলে তাদের প্রার্থী এবং সমর্থকরা জড়িত না, সে বিষয়টি জোর দিয়ে বলছেন এবং মানুষকে আশ্বস্ত করছেন। যেহেতু আজকে তেবাড়িয়া হাটে তারা গণসংযোগ করেছেন, সেই তেবাড়িয়া হাটে তারা ব্যবসায়ীদের সাথে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, তাদেরকে বলেছেন যে তারা যদি জয়যুক্ত হন এবং তারা সমাজ গঠন করবে এবং তারা সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করবে, এমনটাই বলছেন জামাত প্রার্থীরা। এবং যেহেতু নির্বাচনের বেশি সময় নেই, সেজন্য কিন্তু বিরামহীনভাবেই তারা প্রচারণা চালাচ্ছেন। মারফি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গত রাত 3টার দিকে সদর উপজেলার বড় মেহের এলাকায় ক্যাপ্টেন শাফিন সারওয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কর্মকর্তারা জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে ইদ্রিস হাওলাদার নামের একজনের বাড়িতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীরা।
পরে তার বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে 40টি ককটেল, 94টি বল্লম, 33টি ঢালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পলাতক ইদ্রিস ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। দেশের কয়েক জেলায় ভয়ঙ্কর মাত্রায় নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। চিহ্নিত এসব অঞ্চলগুলোয় স্বাস্থ্য বিভাগের বিশেষ সতর্কতা জারি রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষায় নাগরিকদের অধিক সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাবির হোসেন। শত বছর ধরে নওগাঁর বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামে মানুষের সাথে বাদুড়ের সহাবস্থান। গ্রামের ভেতর ছোট বড় প্রায় সব গাছে ঝুলে আছে হাজারো বাদুড়। 2013 সালে নিপা ভাইরাস সংক্রমণে এই গ্রামে 8 বছর বয়সের এক শিশু প্রাণ হারায়। এরপর যদিও আর কোনো ব্যক্তির শরীরে সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, তবুও উৎকণ্ঠায় দিন কাটে অধিবাসীদের। বাদুড়ে খুব ক্ষতি করে, বাদুড়ের বাচ্চা আছে, বড় আছে, প্রচুর বাদুড় গাছের লটকে থাকে। আর সন্ধ্যা হলেই তখন সবাই খাবারের খোঁজে বিভিন্ন ফলমূলের গাছে বের হয় খাবারের খোঁজে। ছোট বাচ্চা কাচ্চা এখন খেজুরের রস, কাঁচা রসটা খেতে যায় কেমন, এই স্বাদ ওরা জানে না। আর কাঁচা ফল খাওয়া আমাদের জন্য খুবই সমস্যা। স্বাস্থ্য বিভাগ বলছে নিপার প্রধান বাহক বাদুড়। খেজুর গাছের কাঁচা রস কিংবা যে কোনো ফলের সাথে এই প্রাণীর লালা মলমূত্র মিশে মানবদেহে ভাইরাসের সংক্রমণ ঘটায়। চাষিরা জাল দিয়ে ঘিরে বাগানের ফল রক্ষা করলেও অনিরাপদ খেজুরের কাঁচা রস। স্বাস্থ্য বিভাগ থেকে আপনার নির্দেশনা দিচ্ছে, আপনার এই মোবাইলে মেসেজ দিচ্ছে যে কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না, কিন্তু এগুলো তো মানুষ শুনছে না। এগুলো দেখার পরেও মানুষ কাঁচা রস খাচ্ছে। যতগুলো মনে করে বরের বাগান আছে আমাদের সবাই দিছে নেট। এই নেট দেওয়ার কারণ হচ্ছে বাদুড়ে নষ্ট করে দিবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর তথ্য মতে নওগাঁ ছাড়াও নিপার অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে ফরিদপুর, রাজবাড়ী ও লালমনিরহাট। 2001 সাল থেকে পর্যন্ত দেশে 347 জন আক্রান্তের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 2003 সাল থেকে এ পর্যন্ত শুধু নওগাঁ জেলায় 34 জন নিপার সংক্রমণ এবং 26 জনের প্রাণহানি ঘটেছে। ভাইরাসের সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া গেছে বদলগাছি, নিয়ামতপুর ও মান্দা উপজেলায়। সংক্রমণ ঠেকাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খেজুরের রস যারা সংগ্রহ করবে তারা সংগ্রহের পর যেন হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে, আর কাঁচা খেজুরের রস কেউ না খায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে পরে ঠান্ডা করে খাওয়া নিরাপদ। নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট কোনো চিকিৎসা, ওষুধ কিংবা প্রতিষেধক নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই ভাইরাস শুধু বাদুড়ের মাধ্যমেই নয় কিংবা শুধু শীতকালে নয়, সারা বছরই আক্রান্ত ব্যক্তির কাছ থেকেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সচেতনতা গড়ে তোলার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের ডিস্টেন্সটা 3 ফুটের কম হয়, তখন কিন্তু এটা ট্রান্সমিশন হতে পারে। হেলথ সার্ভিস প্রোভাইডার যারা আমরা আছি, এদের ঝুঁকি কিন্তু অনেক বেশি। যে কোনো একজন আক্রান্ত মানুষ আসলে সে সমস্ত আক্রান্ত মানুষের থেকে যারা হেলথ কেয়ার প্রোভাইডার তারাও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস আক্রান্তের 5 থেকে 7 দিন পর লক্ষণ হিসেবে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, গলা ব্যথা, পেশি ব্যথা, খিঁচুনি, জ্ঞান হারানো এবং শ্বাসকষ্ট দেখা দেয়। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটু আগেই বলেছি একটি পরিবর্তনকে সামনে রেখে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। ছাত্র জনতা কেন সেই আন্দোলন করেছিল? কারণ আমরা গত 16 বছর ধরে, বিগত 16 বছর ধরে এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে, বাক স্বাধীনতাকে, ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। কোন সে পরিবর্তন?
যেই পরিবর্তনের ফলে দেশের সাধারণ মানুষ তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। কোন সে পরিবর্তন? সেই পরিবর্তন হলো বাংলাদেশের মানুষ যেন তার এবং তার পরিবারের ন্যূনতম চিকিৎসা সুবিধা তারা পায়। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছে, অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার যাতে বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে পারে। সেই অধিকার, যে অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার, সেই অধিকার মানুষ আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ পরিস্থিতির পরিবর্তন হলে আগামী দিনে বাংলাদেশে এই পরিবর্তনগুলো চায়। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? কি ভাই, আমরা যদি সমালোচনা করার স্বার্থে যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা, এবং সেই জন্যই আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা, এবং সেই জন্যই আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মতন চায় যে তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে, সেই পরিবেশ তৈরি তারা চায়।